আমি নয়নাদিত্য আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নিউজ শো নির্বাচিত খবরে। আজ দিনভর যে খবর প্রধান আলোচনার খোরাক জুগিয়েছে, যে খবরগুলো ভীষণ রকম জনগুরুত্বপূর্ণ, তেমনি কিছু নির্বাচিত খবর ও খবরের নির্মোহ বিশ্লেষণ নিয়ে আমাদের এই আয়োজন। আজ আলোচনার জন্য পুরো সময় জুড়ে আমাদের সাথে স্টুডিওতে আছেন বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক মঞ্জুরুল ইসলাম। কেমন আছেন আপনি? ভালো আছি, আপনি ভালো আছেন? স্বাগত আপনাকে। একই সঙ্গে আছেন জ্যেষ্ঠ সাংবাদিক সিরাজুল ইসলাম, স্বাগত আপনাকেও। ধন্যবাদ আপনাকে। এছাড়া আলোচনার নানা সময়ে একাধিক অতিথি যোগ দেবেন, জানাবেন মতামত আর বিশ্লেষণ। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পুশিন ঠেকাতে দেশের বিভিন্ন সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। গত কয়েকদিন বিএসএফের বেশ কয়েকটি পুশিন চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। সীমান্তে অনুপ্রবেশ রোধে বিজিবির পাশাপাশি পাহারা দিচ্ছেন স্থানীয়রাও। অনুপ্রবেশ ঠেকাতে সরকারের কঠোর পদক্ষেপ চান তারা। এই খবরটি আজ আমাদের প্রধান নির্বাচিত খবর হিসেবে নির্বাচন করেছি। আমাদের এ নিয়ে একটি প্রতিবেদন আছে, চলুন দেখে আসি প্রতিবেদনটি। দেশের বিভিন্ন এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ মানুষকে বাংলাদেশে অবৈধভাবে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে। তবে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির কঠোর অবস্থানের মুখে এসব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। মেহেরপুরের তেঁতুলবাড়িয়া সীমান্তে ৬ জনকে ভারত থেকে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে বিএসএফ। তবে বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধের মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়। যে কোনো সহযোগিতা যদি প্রয়োজন হয়, আমরা সাধারণ জনগণ যারা আছি প্রত্যেকে আমাদের জানমাল দিয়ে হইলেও এই পুশিনটা আমরা ঠেকাবো। অবৈধ পুশিন আমরা বাংলাদেশে কোনোভাবেই গ্রহণযোগ্য করব না। বিজিবি জানায় এ বিষয়ে বিএসএফকে পতাকা বৈঠকের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন তারা। জলফাটি তাদেরকে ওই দিক থেকে আসতে দেখে ওখানে হোল্ড করা এবং কি এইদিকে না আসার জন্য মাইকে অ্যানাউন্স করলে ভারতের অভ্যন্তরে ওখানে তারা এখন অবস্থান করছে। এদিকে বিজিবি ও স্থানীয়দের চেষ্টায় লালমনিরহাটের ৩টি সীমান্তে ৩৩ জনকে বিএসএফ এর ঠেলে পাঠানোর চেষ্টা ব্যর্থ হয়েছে। এ সময় বিজিবি সদস্যদের সঙ্গে বিএসএফ সদস্যদের কথা কাটাকাটি হয়। সীমান্তে পুশিনের জন্য হাতিবান্ধার বড়খাতা সীমান্তে ১১ জন, পাটগ্রামের ৬৫ বাড়ি সীমান্তে ১০ জন এবং আদিতমারী উপজেলার দিঘলটারি দুর্গাপুর সীমান্ত এলাকায় ১২ জন ছিলেন। শনিবার সকাল থেকে তাদের নিজ ভূখণ্ডে ফিরিয়ে নেয় বিএসএফ। পুশিন চেষ্টার পর বিজিবির প্রতিরোধের মুখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমানার শূন্যরেখা থাকা ২৮ জনকে ফিরিয়ে নিয়েছে বিএসএফ। নওগাঁর সাপাহার উপজেলার কলমুডাঙ্গা সীমান্ত দিয়ে নারী, পুরুষ, শিশুসহ ১৭ জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা চালায় বিএসএফ। বিজিবির তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়। বর্তমানে তারা দুই দেশের মধ্যবর্তী শূন্যরেখায় অবস্থান করছেন। সীমান্তের মানুষরাও চান না কেউ অবৈধভাবে দেশে অনুপ্রবেশ করুক। ওরা ভালো হয়ে বসত করুক, আমরা বাংলাদেশে ভালো হয়ে বসত করি, এই আমরা গন্ডগোল চাই না। বিশেষজ্ঞরা বলছেন পুশিন বা পুশ আউটের মতো বিষয়গুলো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দ্রুত এই বিষয়ে সুষ্ঠু সমাধান প্রয়োজন। শেখ নিগার সুলতানা, ওয়ান, ন্যাশনাল ডেস্ক। আমাদের এই আলোচনার পর্যায়ে আমাদের চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি তারেক রহমান, তিনিও আমাদের সাথে যুক্ত হবেন। তবে প্রথমে মঞ্জুর ইসলাম আপনাকে দিয়ে শুরু করতে চাই। যাদেরকে এই যে পুশিন করা হচ্ছে কিংবা পুশিনের চেষ্টা করা হচ্ছে, ভারত আসলে এই পুশিন করতে গিয়ে কি ধরনের বার্তা দিচ্ছে? ধন্যবাদ আপনাকে। ভারতের এই যে পুশিনের যে প্রোগ্রামটা তারা শুরু করেছে, এটা কিন্তু পশ্চিমবঙ্গের শুভেন্দু সরকারের পূর্ব ঘোষিত ঘোষণা। নির্বাচনের পরপরই শুভেন্দু একটা সংবাদ সম্মেলন করেছিলেন। তিনি সেইখানে স্পষ্ট করে বলেছিলেন তার ৩টা ডি আছে। একটা হলো ডিটেক্ট, আরেকটা ডিলিট, আর একটা হলো ডিপোর্ট। এই ৩টে ফর্মুলা অ্যাপ্লাই করে তারা তাদের ভাষায় যে অবৈধ বাঙালি এবং অবৈধ মুসলমান বসবাসকারী, বিশেষ করে টার্গেটটা হলো অবৈধ মুসলমান তাদের ভাষায়। এখন ভারতের অন্যান্য রাজ্যেও কিন্তু এইটা একই চলছে। এখন ধরেন দিল্লিতে যেই বাংলা ভাষাভাষী মানুষটাকে শনাক্ত করবে, সেটা কিন্তু শনাক্ত করা কঠিন, কারণ দিল্লির ভাষা বাংলা না, কিন্তু পশ্চিমবঙ্গের ভাষা তো বাংলা। পশ্চিমবঙ্গে এই বাংলা থেকে যদি কেউ গিয়ে থাকে, বাংলাদেশ থেকে যদি কেউ গিয়ে থাকে, সেও বাংলা ভাষায় কথা বলে, আর পশ্চিমবঙ্গে যারা আছে তারাও বাংলা ভাষায় কথা বলে। সে কারণে পশ্চিমবঙ্গের যারা এটা নিয়ে কনসার্ন, তাদের বক্তব্য বলে যে শুভেন্দু যে এই ঘোষণাটা দিল যে ডিটেক্ট করবে, কিভাবে ডিটেক্ট করবে
সেও বাংলা ভাষায় কথা বলে, এইখানেও বাংলা ভাষায় কথা বলে, ডিটেক্ট করা তো মুশকিল। এখন হ্যাঁ হতে পারে যে ডিটেক্ট করার টার্গেট কি মুসলমান, ওইখানকার সংখ্যালঘু মুসলমানকে ডিটেক্ট করার টার্গেট, যদি সেই টার্গেট হয় তো সেই টার্গেট তো পশ্চিমবঙ্গে বহু মুসলমান তো আছে, পশ্চিমবঙ্গের 30% মতো হ্যাঁ পশ্চিমবঙ্গের মুসলমান এইখান থেকে যাওয়ার গিয়েছে অথবা ওইখানে আছে, দুইটাকেই তো আপনি এখানে পুশিং করতে পারেন না। আর ডিলিট যে করবে, ডিলিট করা মানে তারা যেটা শুভেন্দু যেটা বলেছে, ডিটেক্ট করা মানে শনাক্ত করা, আর ডিলিট করা মানে হলো আটক করা, আর ডিপোর্ট করা মানে তারা হোল্ডিং সেন্টারে আটকে রাখা, যেটা পরবর্তীতে বাংলাদেশে কিন্তু এই যে পুশিং করছে, এটি কি একেবারেই আইন বিরোধী একটি কাজ বলে কি মনে করেন সিরাজুল ইসলাম? আপনাকে যদি আমি জিজ্ঞেস করি, কেননা তারা যদি অবৈধ অভিবাসী হয়, তাদের সুনির্দিষ্ট আইন আছে, সে আইনের আওতায় তাদেরকে গ্রেপ্তার করা কিংবা সেখানে বিচারের করা, তারপর সিদ্ধান্ত হওয়ার কথা। তারা সেটি না করে সরাসরি বাংলাদেশের সীমান্তে নিয়ে এসে বাংলাদেশে প্রবেশ করবার চেষ্টা করছে। এটি কি আসলে অবশ্যই এটা অবশ্যই আইন বিরোধী কাজ। আইন বিরোধী কাজ বলতে বিশেষ করে আন্তর্জাতিক আইনের দিকে যদি আমরা তাকাই, এটা অবশ্যই আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, তাতে কোনো সন্দেহ নেই। কারণ একটি দেশ আরেকটি দেশের জনগণ বলে একটি সুনির্দিষ্ট জনগোষ্ঠীকে টার্গেট করে তাদেরকে ডিপোর্ট করার চেষ্টা করছে, তাদেরকে পুশিং করার চেষ্টা করছে, এবং এই পুশিং করতে গিয়ে শুধু আন্তর্জাতিক আইনই লঙ্ঘন করছে না, আন্তর্জাতিক মানবাধিকারের যে বিষয়টা, এই মানবাধিকারও তো লঙ্ঘন হচ্ছে। গতকালকেই আমরা শুনছিলাম যে নওগাঁ বা চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের ঘটনা, যে এই যাদেরকে সীমান্তে জড়ো করা হচ্ছে তাদেরকে রাতের বেলায়, রাতের আধারে জঙ্গলের ভেতরে, ঝোপের ভেতরে ছেড়ে দেওয়া হচ্ছে, ঠেলে দেওয়া হচ্ছে বাংলাদেশের দিকে চলে। এই ধরনের ছবিও আমরা প্রচার করেছি আমাদের চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি নিয়ে দেখি। এবং তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে এই জায়গায় সংকটটা যা তৈরি হচ্ছে, যেহেতু তারা বাংলাদেশের নাগরিক কি না সেটা প্রমাণিত না, পরিষ্কার না, সেক্ষেত্রে বাংলাদেশের বিজিবির তাদেরকে গ্রহণ করার কোনো কারণই নেই, নাম্বার ওয়ান। নাম্বার টু, যেহেতু বাংলাদেশের বিজিবি গ্রহণ করছে না তাদেরকে, তার মানে আলটিমেটলি তারা ধাক্কা দিয়ে তাদেরকে ভারতের দিকে চলে যাওয়ার জন্য আবার বলছে। এই যে তারা মানুষ, তারা কোনো না কোনো দেশের তো নাগরিক, হয় বাংলাদেশের নাগরিক অথবা ভারতের নাগরিক, সেটা পরের ব্যাপার, কিন্তু তারা তো মানুষ, কোনো না কোনো দেশের নাগরিক। এই যে কোনো না কোনো দেশের নাগরিক, অথচ আজকে ভারতের বিজেপির বা শুভেন্দুর উগ্রবাদী রাজনীতির কারণে আজকে তারা মানুষ হওয়ার পরেও ধাক্কা খাচ্ছে, ঠেলা খাচ্ছে, ধাক্কা খাচ্ছে, ঠেলা খাচ্ছে। এই যে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, শুধু আন্তর্জাতিক আইনের লঙ্ঘন না, এটা মানবাধিকারের লঙ্ঘন। এই ব্যাপারে আমি মনে করি যে বাংলাদেশের পক্ষ থেকে আন্তর্জাতিক ফোরামে মনে হয় বিষয়টা তোলা দরকার, আন্তর্জাতিক ফোরামে বিষয়টা তোলা দরকার, এবং এই আন্তর্জাতিক ফোরামে কিংবা তুলতে হবে, সেখানে আমরা বিচার পাবো কিংবা সে ধরনের সিদ্ধান্ত হবে। এটি কিন্তু আমরা রোহিঙ্গা ইনফ্লাক্সের সময় শুনেছি এবং দেখেছিও যে রোহিঙ্গারা যখন বাংলাদেশে ঢোকা শুরু করলো, তখন তাদেরকে ফেরত পাঠানোর ক্ষেত্রে কিংবা এটির ক্ষেত্রেও তখন বলা হচ্ছিল এটি আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশের সমন্বিতভাবে করতে হবে। এই বিভিন্ন আলোচনা করতে যাওয়ার আগে আমাদের সীমান্তে আমাদের শক্ত অবস্থান রাখাটা জরুরি কিনা, এখানে সরকারের আসলে পদক্ষেপ কি হতে পারে? নিশ্চয়ই জরুরি। আমাদের সীমান্তে আমাদের অবস্থান শক্ত থাকা জরুরি, এবং আমি মনে করি যে যথেষ্ট শক্ত অবস্থান আছে, তো তা না হলে তো ঢুকে যেত বা একটা কিছু অঘটন ঘটেই যেত। আজ পর্যন্ত আমরা এখন পর্যন্ত সম্ভবত পাইনি যে পুশিং করেছে এবং তারা বেশ কিছু লোক বাংলাদেশের ভেতরে ঢুকে গেছে, ব্যাপারটা তা না। বরং বিজিবির পক্ষ থেকে যেমন শক্ত অবস্থান, এবং আমরা তো এই যে প্রতিবেদনেই দেখলাম যে ধানের ক্ষেতের ভেতর দিয়ে, কাদার ভেতর দিয়ে, মাঠের ভেতর দিয়ে, কলা বাগানের ভেতর দিয়ে, জঙ্গলের ভেতর দিয়ে তারা ডিউটি করছে, এবং এই প্রচেষ্টাকে, ভারতের এই চক্রান্তকে রুখে দেওয়ার চেষ্টা করছে। সাথে সাথে আমাদের বাংলাদেশের স্থানীয় জনগণ তাদের সাথে, বিজিবির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে অবস্থান নিয়েছে। তার মানে এখানে গভর্নমেন্টের, লোকাল প্রতিনিধিদের, লোকাল জনগোষ্ঠীর এবং বিজিবির একেবারে আন্তরিক এবং শক্ত অবস্থান, শক্ত প্রচেষ্টা আছে বলে কিন্তু এটা সম্ভব হচ্ছে। সেক্ষেত্রে আমি মনে করি যে সরকার যথেষ্ট, এবং বিজিবির পক্ষ থেকে যথেষ্ট শক্ত অবস্থান নিয়েছে। এরপরে সরকারের পক্ষ থেকে যে কাজ করা দরকার বলে
আমরা আলোচনা করতে পারি। আমি মনে করি সেই কাজগুলোই করছে। এবং সবচেয়ে বড় ব্যাপার সেটা হচ্ছে যে এই কাজ যদি সরকার শক্তভাবে মোকাবেলা করতে না পারে তাহলে সরকারের দুর্নাম হবে, সরকারের জন্য সেটা রাজনৈতিক সংকট তৈরি করবে, ফলে মানুষের মধ্যে সামাজিক সংকটও কিন্তু তৈরি হবে। ফলে সরকার তারই প্রয়োজনে এই কাজগুলো যা করা উচিত তাই করবে। এখানে একটি কথা ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে যে যাদেরকে পুশিং করার চেষ্টা করছে তাদের কাগজপত্র তারা নেই সেখানে বাংলাদেশের নাগরিক। আমরা যদি তর্কের খাতিরেও দেখি যে বাংলাদেশ থেকে 30-40 বছর আগে যারা ভারতে গেছেন বিভিন্ন সময় আমরা দেখেছি বিভিন্ন দফায় দফায় বাংলাদেশ থেকে অনেকে মাইগ্রেট করেছে, কিন্তু তারা 30-40 বছর আগে যারা গেছেন তাদের সন্তানরা সেখানে জন্ম নিয়েছে, সন্তানরা বড় হয়েছে, তারাও হয়তো সন্তানের বাবা মা হয়েছে। তারা যদি এখন এই বাংলাদেশে ফেরত আসে, এখানে তো তাদের কিছু নেই এবং তাদের বাংলাদেশের বৈধ কোনো কাগজও নেই। এটি তো আর একটি সংকট তৈরি করছে। ওইভাবেই হচ্ছে। আপনি ধরেন ইলেকশনের আগে, পশ্চিমবঙ্গের ইলেকশনের আগে এসআইআর মেনটেন করে ভোটার লিস্ট তৈরি করা হয়েছে এবং বিপুল সংখ্যক ভোটারকে বাদ দেওয়া হয়েছে। ধরে নেওয়া হয়েছিল যে এদের সবাইকে বোধহয় ঠেলে দেওয়া হবে বা এদের বাদ দেওয়া হবে, কিন্তু শুভেন্দু যেটা করছে যে এখন কিন্তু শুভেন্দু আর এসআইআর এর মধ্যে নাই। এখন শুভেন্দু চলে গেছে বিতর্কিত নাগরিকত্ব আইনে। এখন বিতর্কিত নাগরিকত্ব আইনে যদি কোনো লোককে আপনি রিপোর্ট করতে চান, সেটা অবশ্যই ওই লোকটাকে ধরে, তার যদি কাগজপত্র না থাকে, সে যদি ওইখানে অবৈধভাবে থাকে, তার ওই জায়গার ভারতের আইন অনুযায়ী তাকে প্রথম থানায় হ্যান্ডওভার করতে হবে। থানায় হ্যান্ডওভার করলে সেই অবৈধ নাগরিককে কোর্টে পাঠাইতে হবে। কোর্ট জাজমেন্ট দিবে যে সে ছাড়া পাবে নাকি জেলখানায় যাবে। বাংলাদেশেও আমরা দেখেছি, বাংলাদেশে আমাদের এখানে ভারতের বেশ কিছু সন্ত্রাসীও কিন্তু ঢুকে গিয়েছিল। আমাদের আইন কিন্তু তাদেরকে ধরে কারাগারে রেখেছে। তারপরে দুই দেশের মধ্যে আলোচনা হয়ে বিগত গভর্নমেন্টে, আওয়ামী লীগ গভর্নমেন্টের সময় কিন্তু একজনকে নিয়ে নেওয়া হয়েছে। তো আইনের হলো যে আপনি এসআইআর ধরেন অথবা বিতর্কিত নাগরিকত্ব আইন ধরেন, আইনটাই হলো অবৈধ, যে কোনো অবৈধ, মানুষ অবৈধ, সম্পদ অবৈধ, যে কোনো অবৈধ জিনিস আলোচনা করব আমরা। তার আগে আমাদের চাঁপাইনবাবগঞ্জের প্রতিনিধি তারেক রহমান, তাকে একটু যুক্ত করে নিতে চাই। মূলত যে প্রসঙ্গটি তার কাছে আমার জানবার আছে সে বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গেও হয়তো কথা বলবো। তার আগে তারেক, আপনাকে স্বাগত জানাচ্ছি নির্বাচিত খবরে। এবং আজকে আপনার গতকালকে এবং আজকে আমরা প্রতিবেদন দেখছিলাম, নিশ্চিতভাবেই আপনি সীমান্তের খোঁজ খবর আরও গভীরভাবেই রাখছেন। বিএসএফ এর পক্ষ থেকে একটি অভিযোগ করা হচ্ছে বিজেপি বাংলাদেশ পুশিং করার চেষ্টা করছে। এটি কি আসলে পাল্টা একটা অভিযোগ করা, নাকি সে ধরনের কোনো সত্যতা আপনারা দেখছেন? সম্মানিত আলোচক বৃন্দকে আমি ধন্যবাদ জানাই। দেখুন, আমরা অতীত ইতিহাস যদি বলতে চাই, চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মাঝে মধ্যেই বিএসএফ সদস্যরা একরকম, যে আমরা গ্রামের ভাষায় বলি না, পায়ে পাড়া দিয়ে গন্ডগোল করা, ফুটবল খেলতে গিয়ে গন্ডগোল করা, সেরকম গন্ডগোল করার চেষ্টা করে। গত 2 বছর আগে আমরা তার কাটার বেড়া নিয়ে আমরা বাংলাদেশ ভূখণ্ডে তারা এসে বেড়া দিচ্ছিল, সে বেড়া দেওয়ার প্রতিবাদ করতে গেলেই তারা হামলা চালায় এবং বিভিন্নভাবে তাদের উস্কানি দেয় এবং হামলা চালিয়ে বেশ কিছু মানুষজনকে আহত করে আমরা দেখেছি। সেটি শক্ত হাতে বাংলাদেশের বিজিবি সদস্যরা এবং স্থানীয় যারা নাগরিক ছিলেন তারা প্রতিহত করেছিলেন। পরে বাধ্য হয়েছিলেন তারা পিছু হটতে। এটি একবারে তারা প্রোপাগান্ডা ছাড়া কিছু না। তারা, আমরা যেটা মনে করি বা স্থানীয় বাসিন্দারা বলছেন বা সীমান্তে যারা বসবাস করেন তারা আমাদেরকে জানিয়েছেন, দেখুন তারা যে বাংলাদেশের নাগরিক বলে যাদেরকে সীমান্তে ঠেলে দিচ্ছে বা জঙ্গলে এসে অবস্থান করছে, আজকেও কিন্তু আমরা বিভিন্ন মাধ্যমে খবর পাচ্ছি যে সীমান্তের আশপাশে বহু মানুষ তারা নিয়ে এসে অবস্থান করছে, যে কোনো মুহূর্তে তারা হয়তো পুশিং করার চেষ্টা করবে। গত 2 দিন আগে যে চাঁপাইনবাবগঞ্জের গমস্তাপুর সীমান্তে 28 জন নারী, পুরুষ, শিশু, তাদের মধ্যে কিন্তু বৃদ্ধরাও ছিল, তাদেরকে যে পুশিং করার চেষ্টা করা হয়েছিল, তাদেরকে আজকে সকালবেলা অর্থাৎ ভোরবেলাতে, গতকালকে ভোরবেলাতে তাদের যে লাইট ছিল, লাইটটি বন্ধ করে কোথায় নিয়ে গেছে সেটি এখনো কিন্তু কুল কিনারা হচ্ছে না। যদিও বিজিবির পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছে তাদেরকে সরিয়ে নিয়েছে, কিন্তু আজকের খবর দুপুরবেলা আমরা একটি ভিডিও ফুটেজ পেয়েছি। সেই ফুটেজে দেখা যাচ্ছে যে তাদের যে নারী পুরুষগুলো ছিলেন তাদের ব্যবহৃত জিনিসপত্র, আপনার হাঁড়ি পাতিল এবং প্রয়োজনীয় কাপড় চোপড় সবকিছু কিন্তু পড়ে রয়েছে সীমান্তে। অর্থাৎ তাদেরকে সুযোগ বুঝে কোথাও নিয়ে গেছে, আশপাশেই রেখেছে আমরা ধারণা করতে পারি। এবং তারেক, আমি আরেকবার জিজ্ঞেস করে নিতে চাই আপনাকে, আপনি তো গত 2-3 দিন হলো এটি ফলো করছেন, তো
এই যে মানুষকে পুশিন করার যে সংখ্যা, সেই সংখ্যাটি কি প্রতিদিন বাড়ছে, না সেটি যে রকম প্রথম দিন দেখেছেন কিংবা দ্বিতীয় দিন দেখেছেন সেই রকমই আছে? না, চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে 28 জন ছিল, আর অন্যান্য যে শুধু চাঁপাইনবাবগঞ্জের আরো বেশ কিছু সীমান্ত আছে, তো সেই সীমান্তগুলোর আশপাশে তারা প্রস্তুতি নিয়ে রেখেছে। আমাদের কাছে খবর আছে যে সেখানে কিছু ছোট ছোট দল করে তারা কৌশল অবলম্বন করছে, যেহেতু একসাথে এতগুলো মানুষ ঢুকলে সীমান্ত এলাকাতে মানুষ জানাজানি হয় বা বিজিবি প্রতিরোধ করে বা স্থানীয় লোকজন প্রতিরোধ গড়ে তুলে, সেজন্য এখন একটা নতুন নয়া কৌশল অবলম্বন করে সেটা ছোট ছোট দল তারা রেডি করতেছে। সেই ছোট ছোট দলগুলোকে তারা কি যে রাতের অন্ধকারে যে কোনো মোট অর্থাৎ সুযোগ পেলে তারা পুশিন করার চেষ্টা করবে। স্থানীয় জনগণ আমাদেরকে যেটি বলছে সেটি হচ্ছে কি তারা আসলে কোন দেশের নাগরিক, নাকি আদৌ তারা সন্ত্রাসী, না কোনো বাহিনী বা কোনো জনগোষ্ঠীর লোক, সেটি যাচাই বাছাই করা দরকার এবং শক্ত হাতে তারা যেন কোনো ক্রমে প্রবেশ করতে না পারে সেটিকে প্রতিহত করার জন্য তারা দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা আর কি। ধন্যবাদ আপনাকে। এর বাইরে আমি যদি একটু বলি, বাংলাদেশ মিয়ানমারের যে সীমান্ত সেটি 271 কিলোমিটারের মতো প্রায়, আর বাংলাদেশ ভারতের যে সীমান্ত সেটি তো বলা হয় বিশ্বের 5ম বৃহত্তর স্থল সীমান্ত। এই যে বড় একটি সীমান্ত, আমরা যদি তুলনা করতে চাই রোহিঙ্গার ওই সময়ের আর এখনকার সময়ের সাথে, সেখানে আমরা দেখেছি রাজনৈতিক প্রভাব যারা স্থানীয় যারা আছেন তারা অনেক ক্ষেত্রে টাকার বিনিময়ে ওই রোহিঙ্গাদের বাংলাদেশে প্রবেশ করবার কিংবা ঢুকবার ব্যবস্থা করে দিয়েছে। এখন এখানে সরকারের কথা বারবার বলা হচ্ছে, রাজনৈতিকভাবেও এক ধরনের সক্রিয় অবস্থানে থাকা এবং স্থানীয়দেরকে বোঝানো, স্থানীয়দেরকেও অ্যাক্টিভ করে সামনে নিয়ে যাওয়া। যদিও আমরা আজকের খবরে দেখছিলাম যে বিজিবির সঙ্গে আনসার বিজিবিকেও এখানে যুক্ত করা হচ্ছে বিভিন্ন পয়েন্টে চাঁপাইনবাবগঞ্জ। এই বিষয়ে সম্মিলিত এই বিষয়গুলোকে কি আসলে সামনে নিয়ে আসা উচিত কিনা এখন? কারণ যত দিন যাচ্ছে এটি কিন্তু আলোচনার সংখ্যাটি বড় হচ্ছে। আমি এই প্রসঙ্গে বাংলাদেশের যে সীমান্ত এলাকার যে জনগণ তাদেরকে ধন্যবাদ দেই, কারণ তারা এই প্রথম এই সীমান্ত এলাকায়, বিশেষ করে ইন্ডিয়ান বর্ডারের যে সীমান্ত এলাকায় বাংলাদেশের জনগণ যেভাবে আমাদের সীমান্ত রক্ষী বাহিনীকে হেল্প করছে, এই হেল্পটা যদি সীমান্ত রক্ষী বাহিনী না পেত, তারা এই মানসিক শক্তিটা পেত না। মানসিক শক্তি কিন্তু এটা সাংঘাতিক বিষয়। এই যে এখন আমাদের সীমান্ত রক্ষীরা একজনের সাথে 20 জন স্থানীয় মানুষ দাঁড়িয়ে যাচ্ছে। আমরা নিউজ ক্লিপে আমরা দেখলাম যে তাদের নিজের রক্ত দিয়ে হলো, জীবন দিয়ে হলো তারা এটা ফেরাবে। এই যে দেশপ্রেম, এই যে সীমান্ত রক্ষী বাহিনীদেরকে এইভাবে মরালি সাপোর্ট দেওয়া, এটা কিন্তু এটা আমাদের নতুন একটা বিষয় কিন্তু এটা আসছে। তো এখন সরকারের উচিত হবে যে এই সীমান্ত এলাকার যে যতগুলা নির্বাচিত প্রতিনিধি আছে, বিশেষ করে যারা সদ্য নির্বাচিত সংসদ সদস্য আছেন, তারা প্রত্যেকে যার যার এলাকায় সচেতনতা তৈরি করা, যে কোনোভাবেই যেন পুশিন তৈরি করতে না পারে, পুশিনের কোনো বিষয় যাতে না হয়। সীমান্তের যে আমাদের যে দেয়াল নাই, কাঁটাতারের বেড়াও নাই। আমরা ক্লিপে দেখলাম যে একটা রাস্তার মধ্যে এই পাশে ইন্ডিয়া, এই পাশে বাংলাদেশ, একটা ছোট্ট একটা গলি, এই জায়গাটার মধ্যেও কিন্তু আমাদের নোম্যান্স ল্যান্ডের ওইরকম কোনো স্পেস নাই। সুতরাং আমাদের প্রত্যেকটা জায়গায় একদম প্রত্যেকটা মানুষ দল বেঁধে এই সুরক্ষিত জায়গাটা তৈরি করতে হবে। আপনি কি আর কিছু এর সঙ্গে যুক্ত করতে চান? হ্যাঁ, আমি একটা জায়গায় একটু টাচ করতে চাই যে বিজিবির পাশাপাশি আনসার মোতায়েন করা হয়েছে বা হবে। আমি এই জায়গায় একটু দ্বিমত করতে চাই এই কারণে যে বিজিবি কিন্তু বেশ প্রশিক্ষিত একটা বাহিনী, তার সাথে তার কাছাকাছি মানের একটা বাহিনী, এবং যেহেতু খুবই সেন্সিটিভ এবং খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার এই মুহূর্তে, সেক্ষেত্রে আনসারের মতো একটা বাহিনীকে এখানে যুক্ত না করে যদি আরও একটু উন্নত মানের বাহিনী যুক্ত করা যায়, তাহলে আমাদের সীমান্তটা আরও বেশি সুরক্ষিত থাকবে এবং পদক্ষেপ বা উদ্যোগটা আরও বেশি কার্যকর হবে। আমি সিরাজ ভাইয়ের সাথে একটু অ্যাড করে একটু এটা আমার ওপিনিয়ন না, দ্বিমত করছি না। আনসার কিন্তু বাংলাদেশে এখন খুব শক্তিশালী একটা বাহিনী, কারণ আমরা 24-এর আরেকটি বিষয় আমি একটু সময় দেখলাম যে পুলিশকে পাহারা দিচ্ছে আনসার, এবং গ্রাম পুলিশের ওখানে একটা বড় ভূমিকা আছে, কারণ কিন্তু একটা ভিন্ন প্রেক্ষাপট ছিল। প্রেক্ষাপট হলো পুলিশের যে এখন বাংলাদেশে অনেক সাহসী একটা ফোর্স কিন্তু, এবং আনসার যে একটা বাহিনী এক জায়গায় থাকলেও কিন্তু একটা জায়গায় থাকলেও একটা গ্রাম পুলিশ যদি এটার সঙ্গে যুক্ত করার পরিকল্পনা করছে কিংবা এক জায়গায় হয়তো করেছেও,
গ্রাম পুলিশের সুবিধা হচ্ছে গ্রাম পুলিশ এলাকার স্থানীয় এলাকাটা লোকগুলা চেনে, ব্যক্তি ধরে ধরেছে। সেটা তো গ্রাম পুলিশের ব্যাপার, কিন্তু আনসারের ব্যাপারটা যেটা সেটা ভিন্ন বিষয়। আর মঞ্জু ভাই যেটা বললেন ওই 5ই আগস্টের পরে যে পুলিশকে আনসার পাহারা দিয়ে রেখেছে, ওই প্রেক্ষাপটটা কিন্তু ভিন্ন ছিল। ঠিক আছে, এই আলোচনায় আমরা পুলিশের থাকবো, ব্যাপারটা দর্শক, আমরা এই আলোচনায় থাকবো। কিছুক্ষণের মধ্যে একটি বিরতি নিয়ে ফিরছি। দর্শক, আরেকবার স্বাগত। নির্বাচিত খবরে আমরা আলোচনায় ছিলাম পুশিনের রাজনীতি, অর্থাৎ ভারত বাংলাদেশে তার নাগরিককে পুশিন করার চেষ্টা করছে এবং একই সঙ্গে তারা বলবার চেষ্টা করছে তারা বাংলাদেশের নাগরিক। এখন এই যে আলোচনায় যেটিতে ছিলাম, চলতি মাসের 8 তারিখে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী একই সঙ্গে ভারতের যে সীমান্তরক্ষী বাহিনী, দুই বাহিনীর মধ্যে একটি মহাপরিচালক পর্যায়ের একটি বৈঠক রয়েছে। সেটি 8 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত চলবে। আপনার কি মনে হয় যে এই আলোচনা, এটি শুধু এই যে দুই বাহিনীর প্রধানের মধ্যে যে আলোচনা, এই আলোচনার মধ্যে দিয়ে এটি সমাধান হওয়ার কোনো সুযোগ আছে নাকি এটি একেবারেই রাজনৈতিক একটি কৌশল? এটা রাজনৈতিক কৌশল। এই আলোচনাটা যেটা হবে সেটা হলো ইরান এবং যুক্তরাষ্ট্রের এখন যে আলোচনাটা, এরকম একটা আলোচনা হবে। আলোচনার টেবিলেই বসবে, পতাকা বৈঠক হবে, পতাকা বৈঠকের মাঝখানে হয়তো আবার জড়ো করবে। এখন এটা রাজনৈতিক সিদ্ধান্ত হতে হবে। এটা ভারতের যেমন রাজনৈতিক সিদ্ধান্ত যে পুশিন করবে, শুভেন্দু যেটা নির্বাচনের আগে ঘোষণা দিয়েছে এবং নির্বাচনের পরে ঘোষণা দিয়েছে। এবং আজকেও কিন্তু ভারত সরকারের মুখপাত্র বলেছে যে অবৈধদের আমরা মানে ভারত ছাড়া করব। এখন অবৈধ শনাক্ত আপনি কিভাবে করলেন? অবৈধ শনাক্ত আপনি তখনই করতে হবে যে আমাকে যখন অবৈধ শনাক্ত আপনি করবেন, কিসের ভিত্তিতে আপনি করছেন? আপনি বলবেন আমি অবৈধ, সেটা তো আর আইন না। আইন মেনে অবৈধ ঘোষণা করতে হবে। সে কারণে আমাদের সরকারকে এই জায়গাটায় খুব শক্ত অবস্থান থাকে। একই প্রশ্ন আমি সিরাজুল ইসলাম আপনাকেও করতে চাই। মহাপরিচালক, দুই সীমান্তরক্ষী বাহিনীর প্রধানদের মহাপরিচালক পর্যায়ের যে বৈঠক, এই বৈঠকে কি এটি নিয়ে কোনো আলোচনা হওয়ার সুযোগ রয়েছে কিংবা সমাধানের কোনো সুযোগ রয়েছে নাকি এটা একেবারে রাজনৈতিক কূটকৌশল? এইটা নিয়ে তো অবশ্যই আলোচনা করার সুযোগ আছে এবং আলোচনা করার এজেন্ডা থাকতেই পারে, থাকা উচিত বলে আমি মনে করি। অন্তত বাংলাদেশের পক্ষ থেকে এটা এজেন্ডা আকারে আনা উচিত। বাট এই মহাপরিচালক পর্যায়ের বৈঠকে এটার সমাধান হবে বলে এটা ভাবার যুক্তিযুক্ত। দুই বাহিনীর মধ্যে যদি কোনো ভুল বোঝাবুঝি থাকে কিংবা আন্ডারস্ট্যান্ডিং বাড়ানোর ক্ষেত্রে হয়তো এই আলোচনাটা অতটুকু ফলপ্রসূ হতে পারে, কিন্তু এটা যেহেতু খুবই হাই লেভেলের একটা ব্যাপার এবং হাই পলিটিক্যাল একটা ইস্যু, সেক্ষেত্রে এটা পলিটিক্যালি সলভ করতে হবে, যার জন্য বাংলাদেশ এবং ভারতের পক্ষ থেকে পলিটিক্যালি রাজনৈতিকভাবে সরকার টু সরকার আলোচনা করে এর সমাধান খোঁজা দরকার এবং এক্ষেত্রে জোরালোভাবে সরকারের পক্ষ থেকে ভূমিকা নেওয়া দরকার। আমি এই প্রসঙ্গে একটা ছোট্ট কথা বলতেই চাই এবং আমি ফিল করি এটা বলা দরকার। ভারতে বাংলাদেশের মুসলমানরা গিয়ে কোন দুঃখে বসবাস করবে আমি ঠিক এটা পরিষ্কার হতে পারি না। ভারত এবং পাকিস্তান যখন সৃষ্টি হয়েছে তখনই বহু সংখ্যক মানুষ, মুসলমানরা ওই দেশ থেকে এই দেশে চলে এসছে। মুসলমানরা ভারত থেকে, অর্থাৎ ভারতের যে অংশটা পড়লো সেখান থেকে মুসলমানরা বাংলাদেশে বা তৎকালীন পাকিস্তানে চলে এসছে এবং এখান থেকে হিন্দুরা চলে গিয়েছে। এটা এই কারণে হয়েছিল, তারা দুই সম্প্রদায় সেফ ফিল করেছিল যে আমি ভারতে না, পাকিস্তানে গেলে আমি ভালো থাকবো। আর হিন্দুরা মনে করেছিল আমি পাকিস্তানে না, আমি ইন্ডিয়াতে গেলে ভালো থাকবো। এটার পরে বহু জল গড়িয়েছে, বহু সময় পেরিয়েছে এবং এর ভিতরে বহুবার ভারতে মুসলিম নিধন চলেছে। সংখ্যালঘু সম্প্রদায় হিসেবে মুসলমানদেরকে কচুকাটা করা হয়েছে, প্রচুর সংখ্যক সাম্প্রদায়িক দাঙ্গা করা হয়েছে। এই যে পুশিন কিংবা সেখানকার যে অস্থিরতা, আমাদের এখানে আমরা একটা আঁচ পাচ্ছি, কিন্তু সেখানে বড় একটি জনগোষ্ঠী আছে যারা ভীত সন্ত্রস্ত। তো তাদের মধ্যে এক ধরনের কোনো ধরনের বিক্ষোভ কিংবা কোনো ধরনের ইনসিকিউরিটি এগুলো তো তৈরি করছে আসলে। সেটিকেও তো বিজেপি সরকারকে সেখানে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হতে পারে যদি পরিস্থিতি এরকম হয়। যে কেননা আমরা এই যে ককরোচ পার্টির যে আজকের যে সমাবেশ নিয়ে আমরা দিনভর আলোচনা দেখছিলাম, এই ধরনের ছোট ছোট আন্দোলন কিংবা বড় আকারের আন্দোলন তো তৈরি হতে পারে সেখানে। সেটিও তো তাদের জন্য একটি রাজনৈতিক কনসার্ন হতে পারে না? হ্যাঁ, সেটা হতে পারে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু যে বিষয়টা আমি এই বিষয়টা একটু ক্লিয়ার করতে চাই, এই বিষয়টা বলা দরকার। তো
আমরা ভারতে প্রচুর সংখ্যক সাম্প্রদায়িক দাঙ্গা দেখি এবং ভারত হচ্ছে পৃথিবীর সবচেয়ে বেশি সাম্প্রদায়িক দাঙ্গা কবলিত একটা দেশ। কেমন? সেই দেশে সংখ্যালঘুদের যে কোনো অধিকার থাকে না, এটা বাংলাদেশের যারা মুসলমান তাদের কাছে এটা খুবই পরিষ্কার। সেক্ষেত্রে বাংলাদেশের কোনো মুসলমান ভারতে গিয়ে বসবাস করার চিন্তা করতে পারে পরিবার পরিজন নিয়ে, এটা একদম অবিশ্বাস্য একটা ব্যাপার। বরং আমরা যা দেখি, আমার বাড়ি যশোরে অনেকটা সীমান্ত এলাকায়, সেখান থেকে আমি বহুদিন দেখেছি এ পর্যন্ত হিন্দু সম্প্রদায়ের লোক বিভিন্ন সময়ে তারা বাংলাদেশে যদি মনে করে যে আমি বাংলাদেশ থেকে ভারতে ভালো থাকবো, তারা চলে গেছে। এমনকি আমার গ্রামের বেশ কিছু সংখ্যক তারা হিন্দু পরিবার চলে গেছে, কিন্তু কোনো মুসলমানকে ভারতে যেতে দেখেছি এটা অসম্ভব কথা, কল্পনার বাইরের ব্যাপার। সেক্ষেত্রে এই যে কথাগুলো বলা হচ্ছে যে বাংলাদেশি মুসলমান এরা দীর্ঘদিন ধরে ভারতে অবৈধভাবে বসবাস করে, এদেরকে পুশিন করে দেবে, বাংলাদেশে ঠেলে পাঠাতে হবে, এটা সম্পূর্ণভাবে বাংলাদেশের সরকারকে, বিশেষ করে বিএনপি সরকার যখন থাকে তখন ভারতের পক্ষ থেকে এই ধরনের কর্মকাণ্ড নেওয়া হয় এবং তারই অংশ হিসেবে এই কাজ শুরু করা হয়েছে। আমি মনে করি এর ভেতরে অন্য গোল অ্যাচিভ করতে চাই ভারত এই পুশিনের। সেটা হতে পারে বাংলাদেশের, দেখেন আমরা এই মুহূর্তে পদ্মা ব্যারেজ করছি, তিস্তা ব্যারেজ করব, এরপরে চীনের সাথে আমাদের একটা স্বাভাবিকভাবেই ভালো সম্পর্ক ছিল এবং একদম খুব সোজা কথা, বিএনপি সরকারের সাথে চীনের সবসময় ভালো সম্পর্ক ছিল, এটা ইতিহাস। শুধু তাই না, এমনকি চীন একদম যদি আমরা ইতিহাস ঘাটি, চীন বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে কিন্তু ৭৫ আর ১৫ই আগস্টের পরে। সেক্ষেত্রে চীনের সাথে একদম আলটিমেট একটা স্বাভাবিক ভালো সম্পর্ক বিএনপির। চীনের ইনভলভমেন্ট আমাদের পলিটিক্সে, আমাদের অর্থনীতিতে, আমাদের ভূগোলে, আমাদের সংস্কৃতিতে যদি বেড়ে যায়, সেটা ভারতে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। এবং দুই বড় শক্তির দেশের দ্বন্দ্ব, হ্যাঁ দ্বন্দ্ব, আমরা তার ভিকটিম হয়ে যাই। বাট এটা শুধুমাত্র বড় দুই শক্তির দ্বন্দ্ব ব্যাপারটা তা না, আমাদেরও তো স্বার্থ নিহিত আছে এবং আমাদেরও তো নিজস্ব সুবিধা অসুবিধা ভালো মন্দ দেখভাল করার ব্যাপার আমাদের নিজেদের আছে, আমাদের স্বাধীন সত্তা আছে। আমরা তাই মনে করেন যে বিএনপি ক্ষমতায় আসলেই ভারত এই যে পুশিনের যে রাজনীতি সেটি শুরু করে? শুধু পুশিন না, বাংলাদেশের দুইটা দলের বড় রাজনৈতিক দলের, আওয়ামী লীগ সবসময় মনে করে ইন্ডিয়া তাদের ভালো বন্ধু, ইন্ডিয়াও মনে করে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ তাদের খুব কমফোর্টেবল একটা জোন। বিএনপি সবসময় হলো জিয়াউর রহমান যখন দলটা গঠন করেন এবং বিএনপি যখন গঠন করেন, তখন প্রকাশ্য অনেক কিছু না থাকলেও নেপথ্য যে মেসেজটা ছিল এন্টি ইন্ডিয়া এবং এন্টি আওয়ামী লীগ, এইটা ছিল মূল বেসিস। এই কারণে কিন্তু বিএনপির মধ্যে সব দলের নেতারা, সব দলের মানুষ এই জায়গায় জড়ো হয়েছে। ন্যাপের মানুষ আসছে, কমিউনিস্ট পার্টিও আসছে, অন্যরাও আসছে, আপনার এই ভাসানীপন্থীরাও আসছে, চৈনিকরাও আসছে, রাশিয়াপন্থীরাও কিন্তু জিয়া রহমানের সাথে এসে এই বিএনপি গঠন করছে। মূল কারণ কি? ইন্ডিয়া, এন্টি ইন্ডিয়ান ফোর্স। তো এই জায়গাটায় যে বিষয়টা এখন শেষ ভাই যেটা বললেন যে চায়নার সাথে ভালো সম্পর্ক, প্রাইম মিনিস্টার কিন্তু চায়নায় যাবেন। 23টা বিষয়ের উপর এখন পর্যন্ত একটা প্রস্তাব দিয়েছে চায়না, যে সেই প্রস্তাবটা এখন আলোচনা হচ্ছে। আবার একইভাবে দেখেন বাংলাদেশের সাথে এখন নানা রকম অর্থনৈতিক সম্পর্কের জন্য আমাদের টার্কির, আচ্ছা আসলে এখানে আসলে এই যে অল্প সময়ের মধ্যে হয়তো আলোচনা করে এটি শেষ করা যাবে না, আমরা একটু পরবর্তী প্রসঙ্গেও যেতে চাই। আপনারা জানেন যে এরই মধ্যে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানিয়েছেন 6 শিশুর মৃত্যুর ঘটনায় 8 দিন হাসপাতালকে দেয়া শোকজের জবাব সন্তোষজনক না হলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানিয়েছেন বৃহস্পতিবার তিনি জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষকে নোটিশ পাঠানো হয়েছে, আগামীকাল অর্থাৎ রোববারের মধ্যে জবাব দিতে হবে। যদি রোববার সন্ধ্যার মধ্যে তারা জবাব না দেয়, সেই ক্ষেত্রে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে হাসপাতালটির আইনজীবী শিশির মনির বলেছেন, রাজধানীর 8 দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর ঘটনাকে সংশ্লিষ্টদের অনিচ্ছাকৃত অবহেলার ফল বলে দাবি করেছেন। দুটি বক্তব্য আছে, আমরা বক্তব্য একটু শুনে আসি। আমরা আইনানুগভাবে সকল দিক বিবেচনা করে গতকাল বিকালে তাদের অফিসে আমরা নোটিশটা নিয়েছি এবং তাদের হাতেও নোটিশ পৌঁছিয়েছি। আগামীকাল রবিবার বিকালের মধ্যে এরা উত্তর দিতে হবে কেন তাদের লাইসেন্স বাতিল করা হবে না। আমরা যদি সেই উত্তরে তাদের সন্তুষ্টজনক না হই,
আমরা আইনানুগভাবে যতটুকুন পর্যন্ত যাওয়া দরকার আমরা ততটুকুন পর্যন্ত শাস্তির বিধান জনস্বার্থে, মানুষের জীবনের স্বার্থে আমরা নিশ্চিত করব ইনশাল্লাহ। সিনিয়র স্টাফ নার্স রেখা খাতুন ও পরিবেশ কর্মী নাসিমাকে সাময়িকভাবে তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কারণ হলো ঘটনার দিন 27 মে 2026 তারিখে ডিউটিকালীন সময়ে একজন অভিভাবকের অনুরোধে ওয়ার্ডের এসি 1 ঘন্টার জন্য সম্পূর্ণ বন্ধ রাখা। 1 ঘন্টার জন্য একজন অভিভাবকের অনুরোধে এসি সম্পূর্ণ বন্ধ রেখেছেন, এটি দাবি করেছেন এবং এটি বলেছেন অনিচ্ছাকৃত অবহেলার ফল। আসলে সভ্য দেশে যদি এরকম একটি ঘটনা ঘটতো এতদূর আলোচনা করানোর সুযোগ ছিল কিনা? না, এখানে আপনার আমি জানি না এটা বলা ঠিক হবে কিনা। এটার রেজাল্টটা কি হবে আমি বলে দিতে পারি। সেটা হলো কালকের মধ্যে, মানে আজকের মধ্যে তারা জবাব দিবে। জবাব সন্তুষ্ট কি অসন্তুষ্ট সেটা আসতে বিলম্বিত হবে, অথবা সাথে সাথেই হওয়ার পরে হাসপাতালের লাইসেন্স যে বাতিল হলো সেটাও হয়তো হবে। আবার তারা যদি কোর্টে যায়, কোর্টে গিয়ে কোর্ট আবার বলবে যে হাসপাতালের লাইসেন্স বহাল আছে। তার মানে হাসপাতালের লাইসেন্স বাতিল করা অথবা হাসপাতাল বন্ধ করে দেওয়ার জন্য যেই বাচ্চারা মারা গেছে, যেই বাচ্চাগুলো মারা গেছে, আমরা তাদের প্রতি সহানুভূতি জানাই, তাদের ফ্যামিলির প্রতি আমাদের সহানুভূতি জানিয়েই বলছি, এই শিশুদের স্বজনরাই বলবে যে আমরা সংশ্লিষ্ট দায়ীদের বিচার চাই, কিন্তু হাসপাতাল বন্ধ হোক এটা চাই না। এরাই বলবে। কিন্তু শিশির মনি সাহেব একটা কথা বলছেন যে আমি মিডিয়েটর, যারা ক্ষতিগ্রস্ত হাসপাতাল এবং সরকারের মিডিয়েটর, আমি মধ্যস্থতা করব। মধ্যস্থতা উনি সফলভাবে করবেন এবং এই হাসপাতাল বন্ধ হবে। কেন বলছেন যে হাসপাতাল, এই যে যারা যে শিশুরা নিহত হয়েছেন তাদের অভিভাবকরাই বলবেন যেন বিচার হোক কিন্তু হাসপাতালটা বন্ধ না হোক? হ্যাঁ, তারা বলবেন যে এর মধ্যে যারা হাসপাতালের যে বডি, যে বিল্ডিং, এটা তো কোনো অপরাধ করে নাই। আপনি ভবনের কথা বলছেন না প্রতিষ্ঠানের কথা বলছেন? আমি প্রতিষ্ঠান ভবন দুইটাই। আচ্ছা, এটা তো কোনো অপরাধ করে নাই, অপরাধ হয়েছে ম্যানেজমেন্টের। আচ্ছা, আরেকটা বিষয় হয়েছে, এই জায়গায় বলা হয়েছে তদন্ত প্রতিবেদনে যে এই ভবনটাই হাসপাতাল হওয়ার উপযোগী না। এখন এই ভবনটা কি 24 ঘন্টায় হয়েছে? এই ভবনটা কি 48 ঘন্টায় হয়েছে? বছরের পর বছর এই ভবনটা এখানে ছিল এবং হসপিটাল হিসাবেই ছিল। যারা এই ভবনটা আমরাও জানতাম ওটা হসপিটাল হিসেবে, যারা এই ভবনটা সুপারভাইজ করেছে, যারা ওই হসপিটালের পারমিশন দিয়েছে, যারা হসপিটালটা মেনটেন করার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের যারা যেখান থেকে এই পারমিশনটা হয়, যারা এটা রেগুলার যেটা নার্সিং করে, খবরাখবর নেয়, এই হাসপাতাল ভালো চলছে না খারাপ চলছে, বিচার তো তাদের হওয়া উচিত। কারণ আমার বিল্ডিংয়ে আমি আমার মতো করে বলবো, কাজ তো করবই, কিন্তু আমার তো একটা রেগুলেটরি বা গভর্নমেন্টের রেগুলেটরি একটা জায়গা আছে। আপনিও কি তাই মনে করেন যে এই হাসপাতাল অভিভাবকরা বলবে যে হাসপাতালটি বন্ধ না হোক কিন্তু যারা দায়ী তাদের বিচার হোক, কিংবা একটি সভ্য দেশে এই আলোচনাগুলো কি এতদূর পর্যন্ত একটা প্যাকেজ দিচ্ছে যে এই যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যে ফ্যামিলির, তারা এই 8 দিন থেকে কি পাবে? তাদের ফ্যামিলির সবাই চিকিৎসা পাবে, তাদের ফ্যামিলির সবাই 8 দিনের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবে, তাদের ফ্যামিলির সবাই মৃত্যুর পর 25,000 টাকা নয়, বড় একটা লাইফ লং প্যাকেজ দেয়া হচ্ছে। তারা কিন্তু এটা প্যাকেজ পেয়ে, যার কারণে কি এরকম আপনার কি তাই মনে হয়? চলে গেছে সেই শিশুটার ক্ষতিপূরণ কেউ দিতে পারবে না, কিন্তু যারা বেঁচে আছে তারা যদি একটা ফ্যাসিলিটিস পায়, এখন বিবেচনা করা হবে সেভাবে। আমি সিরাজুল ইসলাম, আমার প্র্যাকটিক্যাল কিছু অভিজ্ঞতা বলি, এই হাসপাতালের সাথে আমার কিছু অভিজ্ঞতা আছে। আমার বড় ছেলে 2000 সালে এই হাসপাতালে হয়েছিল, জন্ম হয়েছে তার এই হাসপাতালে। এই সঙ্গত কারণে এই হাসপাতালের সাথে তার আগের থেকেই আমরা কানেক্টেড ছিলাম এবং তারপরে অনেক দিন ধরে কানেক্টেড ছিলাম। 2001 সালে আমি ইরানে যাই প্রথম, 2003 সালে দেশে ফিরে আসি, 2 বছর সেখানে সাংবাদিকতা করার পরে। তারপরে এসেও এই হাসপাতালেই আমি অনেক সময় চিকিৎসা নিয়েছি বাচ্চাদের জন্য।
হাসপাতালের তখনকার যে চিকিৎসা, যে ব্যবস্থাপনা, এগুলো আসলে আমার কাছে বেশ আকর্ষণীয় মনে হচ্ছে এবং অল্প পয়সার ভেতরে খুবই টিপটপ ব্যবস্থাপনা ছিল। ইদানিং কি হয়েছে আমি জানি না, বাট এই যে শিশু মৃত্যুর যে ঘটনাগুলো ঘটেছে, যা হবার তা তো হয়েছে, তা তো ফেরত পাওয়া যাবে না। সেইটাকে কিভাবে কাভার আপ করা যায়, ক্ষতিপূরণ, যে পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, মানুষ তো আর ফেরত দেওয়া যাবে না, এখানে যতটুকু যা করা যায়। তবে ডেফিনেটলি হাসপাতাল বন্ধ, আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে হাসপাতাল বন্ধটা সমাধান। কারণ হাসপাতাল তো আমাদের দেশে যেখানে হাসপাতালই কম, এবং এই যে শিশু এবং নারীদের জন্য আদ্দিন হাসপাতালটা আসলে বেশ ভালো একটা সার্ভিস দেয় বলে আমি জানি। ইদানিং কি হচ্ছে আমি জানি না, কারণ আমার যে ছেলে 2000 সালে হয়েছিল, তার বয়স এখন 26 বছর, সে লেখাপড়ার প্রায় শেষ পর্যায়ে। তো সেক্ষেত্রে আমি হাসপাতাল বন্ধটাকে সমাধান মনে করি না। হাসপাতালে ম্যানেজমেন্টের প্রবলেমটা কোথায় এবং তারা কেন এটা করলো? একই সঙ্গে হাসপাতালের ভবনের ত্রুটির কথা বলছে এখানে, যখন তারা সরকারের যে তদন্ত করার জন্য যারা গিয়েছিলেন। অন্যদিকে আরেকটি বিষয় তো আমরা দেখলাম এই ঘটনার মধ্যে দিয়ে, যে সেখানে একটি বেকারিও আছে অন্য একটি প্রতিষ্ঠানের, হাসপাতালের ভবনেরই ওপরে। তো এটিও আসলে মানে এটি কি মানে এটা তো হইতে পারে কি আসলে এখানে, যে এখানে যত সমস্যা আছে সমস্ত সবকিছু ফাইন্ড আউট করা হোক, এবং তার জন্য প্রত্যেকটাকে বেকারি কেন থাকলো, কার অনুমতিতে হয়েছে, এবং এই বেকারি থাকার কারণে কি কি প্রবলেম তৈরি করা হয়েছে, ওই বেকারিওয়ালাকে বা আরো যারা এর সাথে সংশ্লিষ্ট তাদেরকে জরিমানা করা হোক, আনা হোক, সমস্ত সবকিছু করা হোক। ইভেন এই বিল্ডিং যদি ক্ষতিগ্রস্ত হয় বা হাসপাতাল হিসেবে এখন মানে কাজ করার মতো উপযুক্ত না থাকে, তাহলে এখান থেকে সরিয়ে দেওয়া হোক, এবং সেই ক্যাপাসিটি সামর্থ্য মনে হয় আদ্দিনের ব্যবস্থাপনা যারা রয়েছে তাদের আছে, সেটা করা হোক। এবং আমি জানি যে মগবাজারের মতো খুব জনবহুল এলাকায় একেবারে অনেকটা ঘুপচি গলির ভেতরে এই হাসপাতালটা আসলে খুব সুন্দর জায়গায় না এটা। তো এইগুলো সমস্ত সব কিছুর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, আইনগত ব্যবস্থা নেওয়া হোক, যথাযথ ব্যবস্থা নেওয়া হোক, এবং যাদের যে পরিমাণে শাস্তি, জরিমানা, সমস্ত সব কিছু করা হোক। বাট আমি মনে করি না যে হাসপাতাল বন্ধ করে দেওয়া সমাধান। আমরা আরও একবার ফিরতে চাই, ছোট্ট একটি বিরতি নিতে চাই দর্শক। ছোট্ট একটি বিরতির পর আরও একবার ফিরছি। দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি নির্বাচিত খবরে। ঘর থেকে বের হলে দূষিত বাতাস, চারিদিকে আবর্জনার স্তূপ, নাগরিক সেবাদানকারী প্রতিষ্ঠান প্রায় সবগুলোই ধ্বংসের দ্বার প্রান্তে। সব মিলিয়ে ঢাকা আর বসবাসযোগ্য নেই, এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর জন্য হাজার হাজার কোটি টাকার উন্নয়নের প্রকল্প কতটা সুফল দিতে পারল, মূল্যায়নের তাগিদও দেন এই জ্যেষ্ঠ রাজনীতিবিদ। তার একটি বক্তব্য আছে, সেটিও একটু শুনে আসতে চাই। বায়ু, নদী, শব্দ দূষণ সহ নাগরিক নানা সংকটে সারা বছরই বিশ্ব গণমাধ্যমে সংবাদের শিরোনাম হয় বাংলাদেশ। পাখির চোখে দেখা বুড়িগঙ্গার চিত্র যেন সাক্ষী দেয় তারই প্রতিচ্ছবির। ময়লা, আবর্জনা আর কলকারখানার বর্জ্যের স্তূপে দূষিত বিশাল এই নদীতে পাওয়া যায় না মাছ। পরিস্থিতি এতটাই নাজুক যে বুড়িগঙ্গার তীর ধরে স্বস্তিতে হাঁটাও যায় না। বুড়িগঙ্গার মতো মরণ দশা ঢাকার আশপাশের প্রায় সব নদীর। এমন পরিস্থিতির মধ্যে নাগরিক সেবার মান উন্নয়নে সকালে রাজধানীর একটি হোটেলে দক্ষিণের জানালা নামে সেমিনারের আয়োজন করে ঢাকা দক্ষিণ সিটি। সেখানে বক্তারা তুলে ধরেন ঢাকার নানা সংকট আর তা থেকে উত্তরণের পথ। ওই এনভায়রনমেন্ট সিস্টেম করলে, যেটা 1988 ফ্লাডের পরে, 89 ফ্লাডের পরে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেইগুলো করলে 1990s-এ যখন এখনকার সরকার দায়িত্বপ্রাপ্ত ছিলেন, তখন তাদেরও পরিকল্পনা ছিল, তাহলে কিন্তু এই মাটি উঁচু করে জলাবদ্ধতার সমস্যাটাকে আরো বাড়ানোর প্রয়োজন ছিল না। সেমিনারে অংশ নিয়ে স্থানীয় সরকার মন্ত্রী দাবি করেন, প্রকল্পের পর প্রকল্প হাতে নেওয়া হলেও তাতে কতটা উপকৃত হন নগরবাসী তার মূল্যায়ন করা প্রয়োজন। যারা পলিসি তৈরি করছেন, ঢাকা শহরকে শাসন করছেন, যারা ঢাকা শহরের বিভিন্ন কর্মপরিকল্পনা তৈরি করছেন, উন্নয়ন করছেন, যেটা কিছুক্ষণ আগে ডক্টর আইনুল ইসলাম বলে গেলেন, যে প্রজেক্ট তৈরি করছেন, প্রজেক্টের পর প্রজেক্ট, হাজার হাজার কোটি টাকার প্রজেক্ট চলছে এই ঢাকা নগরের জন্য, কিন্তু মানুষ কতটুকু উপকৃত,
নাগরিকরা কতটুকু উপকৃত হচ্ছে সেই বিষয়গুলো ইভালুয়েট করা দরকার। তার দাবি, বিগত সময়ের অব্যবস্থাপনা আর লুটপাটের কারণে নাগরিক সেবাদানকারী প্রায় সব প্রতিষ্ঠান ধ্বংসের দ্বার প্রান্তে। মন্তব্য করেন, বাসযোগ্য নেই তিলোত্তমা ঢাকা। আমার নিজেরই মনে হয় যে আমি ঢাকা শহরে থাকবো না, আমি আমার দেশের যে শহর সেই শহরে গিয়ে থাকবো। কারণটা হচ্ছে যে এটা বাসযোগ্য মনে হয় না। আপনার বেরোলেই যে আপনার ঘর থেকে বেরোলেই যে আপনার নিঃশ্বাস নেওয়া যে অক্সিজেনটা যেটা আসে সেটা পলিউটেড। আপনার একটা হাসপাতালে যাবেন, সেখানে একেবারে হাসপাতালের মধ্যে যদি পাবলিক হসপিটাল হয় সেখানে ঢোকাই যাবে না। প্রত্যেকটি প্রতিষ্ঠান এখানে আপনার ধ্বংসের দিকে চলে যাচ্ছে। ঢাকা শহর ঘিরে চলমান উদ্যোগগুলোর পাশাপাশি কাঠামোগত পরিবর্তনের প্রয়োজনের কথাও জানান স্থানীয় সরকার মন্ত্রী। তাগিদ দেন, পরিকল্পনা বাস্তবায়ন করে তা নিয়মিত তদারকিরও। পরিকল্পিতভাবে কিছু হয় না। রহিম রুমন, ওয়ান নিউজ, ঢাকা। আসলে বসবাসের অযোগ্য আমরা অনেক আগেই হয়েছি, কিন্তু মজার বিষয় হচ্ছে ফখরুল ইসলাম আলমগীরের মতো দায়িত্বশীল ব্যক্তি মন্ত্রণালয়ে তিনি যখন এই কথা বলে আমরা ভাবতে চাই নতুন করে কোনো পরিকল্পনা আসবে। কিন্তু অতীতের কথা যদি আমরা বলি, বুড়িগঙ্গা দূষণ, আপনি তো নিজের চোখে দেখেছেন দূষণ, সেটি যদি আপনার আমাদেরকে একটু বলেন। আমি আসলে এই জায়গায় খানিকটা আপ্লুত হয়ে পড়ছি এই কারণে যে আমি 1989 সালে ঢাকায় লেখাপড়ার জন্য এসেছিলাম। এসএসসি পরীক্ষা দিয়ে চলে আসি ঢাকায়। আমি জিঞ্জিরায় থাকতাম, কলেজে সরকারি কবি নজরুল কলেজে লেখাপড়া করছি ইন্টারমিডিয়েট, পরবর্তীতে ঢাকা ভার্সিটি। তো ঢাকা ভার্সিটিতে ভর্তি হওয়ার আরও 1-2 মাস পরে আমি জিঞ্জিরা ছেড়ে আমি ইউনিভার্সিটির হলে উঠলাম। এর আগ পর্যন্ত প্রতিদিন অন্তত 2 বার করে এই বুড়িগঙ্গা নদী পার হয়েছি এই পাশে আসার জন্য, কবি নজরুল সরকারি কলেজে যাওয়ার জন্য অথবা ইউনিভার্সিটিতে আসা যাওয়ার করার জন্য। তো এই নদীর পানি আমি টলটলে দেখেছি। আমি জিঞ্জিরায় থেকেছি কেরানীগঞ্জে, জিঞ্জিরায় নদীর পাড়ে, যার কারণে এই নদীতে আমি নিজে গোসল করেছি। এত টলটলে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পানি ছিল। সেই নদীর পানি এখন আপনি ওই যাত্রাবাড়ি পোস্তগুলোতে যখন বুড়িগঙ্গা ব্রিজ পার হয়ে আপনি এত সুন্দর দামি রাস্তা দিয়ে যাচ্ছেন, অথচ 1 কিলোমিটার 1.5 কিলোমিটার 2 কিলোমিটার আগের থেকে পচা দুর্গন্ধ আসে এবং আপনি বাসের ভেতরে নাক বন্ধ করে আপনি টিকতে পারবেন না, কতক্ষণ জ্যামের ভেতরে পড়ে গেছেন, এরকম একটা সিচুয়েশন। ঢাকা শহরের সংকট যদি বলি, বুড়িগঙ্গা একটা সংকট। আর যে এমনি স্বাভাবিকভাবে পুরো ঢাকা শহরটা এত নোংরা ময়লা আবর্জনা এখন অনেকটা কমেছে, তারপরেও সামগ্রিকভাবে ড্রেনেজ সিস্টেম থেকে শুরু করে সোয়ারেজ আমাদের টোটাল সিস্টেম যে এগুলো অসম্ভব রকম অকল্পনীয় নোংরা এবং দুর্গন্ধযুক্ত। এখানে যদি বাস্তব অভিজ্ঞতা আমি আরেকটু শেয়ার করি, খুবই অল্প। আমি ইরানে ছিলাম, যখন ইরান প্রতি বছর একবার ছুটিতে আসতাম, যখন এয়ারপোর্টে নামতাম বিমানবন্দর অর্থাৎ বিমান থেকে বেরিয়ে আসার পরপরই দুর্গন্ধ শুরু হতো। এবং আমি কয়েকদিন যাবত ঢাকা শহরে যতক্ষণ পর্যন্ত থাকতাম নাক ভালো আমি নিঃশ্বাস নিতে পারতাম না, ঠিকমতো দুর্গন্ধ জায়গায়। আমি যখন গ্রামে যেতাম, আমি ওনাকে একটু জিজ্ঞেস করি, পরিকল্পনা অপরিকল্পনা কিংবা পরিকল্পনাহীনতা, এ তো আমাদের ঢাকা শহরের প্রত্যেকটা জায়গাতে দিকে যদি আপনি তাকান সেটি আপনি পাবেন। এটি আমরা দীর্ঘদিন জানি, এটা আমরা সাফার করি, এর মধ্যে দিয়েই আমরা আছি। বায়ু দূষণে আমরা কখনো কখনো শীর্ষ হই, বেশিরভাগ সময় 1 থেকে 10-এর মধ্যেই থাকার চেষ্টা করি। যেটি বলছিলেন যে বসবাসের অযোগ্য শহর হয়ে উঠেছে, কিন্তু এই হয়ে ওঠার তালিকার শীর্ষ সারির দিকেও আমরা থাকি। তো এটি তো বাস্তবতা। এই বাস্তবতা থেকে বেরিয়ে আসার নানা কৌশল, নানা পরিকল্পনা বিভিন্ন সময় আমরা শুনি, বাস্তবায়ন হয় না কেন? এটার মূল কারণ হলো, ধরেন আমাদের দেশের যে জনগোষ্ঠী, এই জনগোষ্ঠীর মধ্যে দেখবেন যে কে বেঈমান, কে ইমানদার, কে মুরতাদ, এগুলো নিয়ে খুব চর্চা হয়। আপনার কিছু হইলে আপনাকে মুরতাদ ঘোষণা করে দেবে। কিন্তু পবিত্র কোরআনে সবচেয়ে বেশি এমফেসাইজ করা হয়েছে পরিবেশের উপরে। অনেক জায়গায় বলা হয়েছে যে পুণ্যবানদের বা নেকি বান্দাদের এমন এক জায়গায় রাখা হবে যেটার পাশ দিয়ে নহর বয়ে গেছে বা জলাধার বয়ে গেছে, স্বচ্ছ জলাধার বয়ে গেছে। তার মানে কি, জলাধারকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। সেই বেহেশতের মধ্যেও জলাধার থাকবে এরকম গুরুত্ব দেওয়া হয়েছে। আর আমরা বাংলাদেশের মানুষরা সবচেয়ে বেশি প্রথম যেটা নষ্ট করি সেটা হলো জলাধার। সব কিছু জলাধারের মধ্যে, এই যে চিত্রটা দেখালেন বুড়িগঙ্গার মধ্যে, এইখানে যত পয়সা, ময়লার দুর্গন্ধ, প্রস্রাব, পায়খানা সব আমি বুড়িগঙ্গার মধ্যে ফেলতেছি। অথচ ঢাকা শহরটা গড়ে উঠছে, এই নগরায়ন হয়েছে
এই বুড়িগঙ্গা কেন্দ্রিক। পৃথিবীর সকল সভ্যতা কিন্তু নদী অথবা সমুদ্রের পাড়ে গড়ে উঠেছে। আর আমাদের যে সভ্যতা, আমাদের কোনো পরিকল্পনাই বাস্তবায়ন হবে না যতক্ষণ পর্যন্ত আমরা নাগরিকরা ভালো না হব। আপনি দেখেন, আপনি নাগরিকরা করি কি, একটা কিছু খেয়ে, সেটা হোক পলিথিন, সেটা হোক কাগজ, একটা ব্যবহার করে এটা রাস্তায় ফেলে দিলাম, কোনো কিছু ব্যবহার করে ড্রেনে ফেলে দিলাম। তারপরে আমাদের আরেকটা সমস্যাও আছে যে আমি যে ময়লাটা ফেলবো, সেই ময়লাটা ফেলার জন্য পর্যাপ্ত ডাস্টবিন কিন্তু আমাদের নাই। ব্যবস্থাপনা, আমাকে যখন আপনি এই একটা ভালো কিছু করার জন্য সুযোগ দিবেন, আমি কিন্তু করার চেষ্টা করব, কিন্তু ব্যবস্থাপনাটা হচ্ছে না। আমাদের প্রত্যেকে যদি আমরা সচেতন না হই, কোনো সরকারের পক্ষে কোনো কর্মসূচি দিয়ে এই ঢাকা শহরের অবস্থা মেরামত করতে পারবেন না। আপনি দেখেন, এই যে আমাদের পরিবেশ ভালো করার জন্য, কৃষিকে উদ্বুদ্ধ করার জন্য ছাদ বাগানের একটা প্র্যাকটিস হয়েছে না। একবার তো ঘোষণাও দেওয়া হলো, ছাদে যদি বাগান করা হয় তাদের সিটি কর্পোরেশনের যে ট্যাক্স আছে সেই ট্যাক্সে মওকুফ দেওয়া করা হবে। এই আলোচনাটা হয় আমাদের এখন শেষ করতে হবে, কেননা সময় আমাদের হাতে খুবই অল্প আছে। আমরা অনলাইন নিউজ পোর্টালের সর্বশেষ আপডেট একটু দেখে নিতে চাই। প্রথম আলো সর্বশেষ বলছে, নোয়াখালীতে বিএনপি আওয়ামী লীগের সংঘর্ষে মোটরসাইকেল ও কার্যালয়ে আগুন, ভাঙচুর। এদিকে আছে এনসিবি নিউজের বিশেষ প্রতিবেদন, হোটেল কক্ষেও বিশ্বাস নেই ইসরায়েলের আগ্রাসী গোয়েন্দাগিরিতে আতঙ্কে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। এটি নিশ্চয়ই আন্তর্জাতিক কোনো সংবাদ মাধ্যমের বরাতের এই নিউজটি করা হয়েছে। এনবিসি নিউজের বিশেষ প্রতিবেদন। আচ্ছা, সেখানে বলাই হচ্ছিল, প্রকাশনা অনুষ্ঠানের বক্তারা কারাগারে নির্যাতনের শিকার হয়ে মুশতাকের মৃত্যু রাষ্ট্রের ব্যর্থতা। এটি মুশতাক আহমেদের কোনো বইয়ের প্রকাশনা উৎসব কিংবা অনুষ্ঠান। সাব শিরোপায় হারলেও মেয়েদের নিয়ে গর্বিত বাটলার। আজকে নিশ্চয়ই সাব গেমের খবরটি দেখেছেন, আমাদের নারী ফুটবলারদের রানার আপ হয়েছে। এটিও নিশ্চয়ই আমাদের জন্য একটি বড় খবর। এর বাইরে পরের খবরটি একটু দেখে নিতে চাই, পরের পোর্টালটি, এটি বিবিসি বাংলা বলছে, তুরস্ক কেন বাংলাদেশের সাথে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে। এটি কিন্তু একটি আন্তর্জাতিক যে রাজনীতির অংশ হিসেবে এটি বরাবর এটি বিবেচিত হয়ে আসে, কেননা এখন আমেরিকা, এরপর চায়না, এখন তুরস্কর যে সমরাস্ত্রের যে কেনাকাটা, এসব নিয়ে কিন্তু আলোচনা হয়েছে এবং এই বিষয়টি নিয়ে আপনাদের একটু বক্তব্য নিচ্ছে। সামরিক সহযোগিতা বাড়াতে চায় না। আমাদের গত যে নির্বাচন হয়েছে, এই নির্বাচনের নেপথ্যেও কিন্তু অনেকগুলো প্লেয়ারের মধ্যে তুরস্ক একটা প্লেয়ার ছিল। সুতরাং বাংলাদেশের রাজনীতিতে কিন্তু তুরস্ক, ব্যাখ্যা যদি ছোট্ট করে ব্যাখ্যা করেন, বাংলাদেশের রাজনীতিতে তুরস্ক এখন অনেক বড়। গেল রাজনীতিতে কিভাবে তারা পেছনে ছিল, তাদেরও একটা গ্রুপ, তাদেরও একটা কি বলি এটাকে, সুশীল সমাজের একটা অংশ তাদের হয়েও কাজ করেছে এবং তাদের পক্ষ থেকেও কাজ করেছে। এবং আপনি দেখবেন যে নির্বাচনের আগে বেশ কিছু রাজনৈতিক দলের নেতারা তুরস্ক ভিজিট করেছে এবং সেই জায়গাটায় একটা সম্পর্ক আছে। তবে আমরা চাই একটা মুসলিম দেশ হিসাবে তুরস্ক বাংলাদেশের একটা দীর্ঘদিনের একটা বন্ধু রাষ্ট্র। আমরাও চাই বাংলাদেশের সাথে তুরস্কের একটা ভালো। আপনি কি মনে করেন, তুরস্ক কেন বাংলাদেশের সাথে সামরিক শক্তি বাড়াতে চাই? বাংলাদেশের সাথে সামরিক যে সহযোগিতা বাড়াচ্ছে বা লেনদেন বাড়াতে চায়, মেইনলি তারা ব্যবসায়িক কারণে বাড়াচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। এখানে আমরা মুসলমান এবং আমাদের স্বার্থ দেখার জন্য তুরস্ক উদ্গ্রীব হয়ে গেছে, নট দ্যাট আমি এটা বিশ্বাস করি না। এইটা বিশ্বাস করার একটা বিরাট সংখ্যা মানুষ আমাদের আছে এখানে, এবং তুরস্কের অনেক কিছুকে তারা নিজেদের মতো মনে করে, এরকম ভাবধারার মানুষ আছে বাংলাদেশে এবং রাজনীতির অঙ্গনে। কিন্তু এই যে বাংলাদেশের সাথে তুরস্কের যে ঘটনা, এখন এই সামরিক ক্ষেত্রে যে সহযোগিতার কথা বলা হচ্ছে, হ্যাঁ, তাদের কাছ থেকে যখন আমরা অস্ত্র পাচ্ছি বা সামরিক সরঞ্জাম পাবো, আমাদের জন্য সেটা নিশ্চয়ই সহযোগিতার ব্যাপার। আমরা পরের পত্রিকায় বাট ব্যবসার ব্যাপারটা এখানে প্রধানত। যুগান্তর, পল্লবীতে শিশু হত্যার রায় আজ, আমি খণ্ডিত লাশের বাবা হতে চাইনি। আজকে যেটি বলছিলাম, আজকে অর্থাৎ 12টা পার হয়ে গেছে, আজকে সকালবেলায় হয়তো ইতিহাসের প্রথম কোনো রায় হতে যাচ্ছে এত অল্প সময়ের মধ্যে, সেটিও তারা প্রধান শিরোনাম করেছে যুগান্তর। এর বাইরে বিদায়ের আগে বাংলাদেশকে যে বার্তা দিল তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী, এটিও তারা রেখেছেন, যে আলোচনাটি করেছেন। পুশিনের একাধিক চেষ্টা ব্যর্থ, বিজিবির সঙ্গে ঢাল হয়ে দাঁড়িয়েছে সীমান্তবাসী। আমরা যে আলোচনাটি করছিলাম, আমরা একেবারেই শেষ পর্যায়ে এসেছি। আমাদের
শেষ করতে হচ্ছে আজকের নির্বাচিত খবর। আমাদের ফলো করুন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের।